কৃষ্ণ কলি আমি তারে বলি। বলছি আমি কিছুতেই ওদেরকে নিয়ে যেতে দেব না। কে আছেন বাঁচান, কে আছেন বাঁচান, ওদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, ওরা পালাচ্ছে। তোমাকে আমি ছাড়বো না, পুলিশের কাছে দিয়ে দেবো। আমার জন্যই ওরা পালিয়ে যেতে পারলো। না না, একদম না। বলছিলাম আপনি ঠিক আছেন তো? আর বনমালীরা কোথায় ছিলে তুমি? আজ তোমার গাফিলতির জন্য কত বড় বিপদ হতে চলেছিল জানো? যদি কিছু হয়ে যেত তখন? খুব ভুল হয়ে গেছে, এবারকার মতন মাফ করে দিন, আর কখনো এরকম হবে না। আর ডোডো তাতা, তোমরাই বা একা একা কোথায় ঘুরছিলে? তোমাদের বনমালী কাকুর সাথে থাকার কথা ছিল না? দেখেছো দুষ্টুমি করলে কি হয়? সরি কাকাই, আর কখনো এভাবে একা একা চলে যাব না। জানো কাকাই, এই দিদিটা আমাদের বাঁচালো। কেমন বুদ্ধি করে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারলো, তাই না ডোডো? বনমালীদা, ওদেরকে নিয়ে গিয়ে গাড়িতে বসে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার জন্য আমার ভাইপোরা কিডন্যাপ হতে হতে বেঁচে গেল। আচ্ছা, এখানে দিনে দুপুরে লোকজনরা সবার সামনে এমন অন্যায় কাজ করার সাহস পায়? আমি তো জানতাম শহরে সবাই শিক্ষিত, আমরা গ্রামের লোকেরাই মুখ্য। আচ্ছা, আপনি কলকাতা শহরে কি করছেন? আমি এখানে একটা কাজে এসেছিলাম, বাড়ি ফেরার পথেই তো এমন ঘটনা। বলছিলাম আপনার বাড়ি তো অনেক দূরে, এখন রওনা দিলে আপনার ফিরতে ফিরতে অনেক দেরি হবে। যাবেন কিসে করে? কিসে আবার, বাসে ট্রেনে? যাদের গাড়ি নেই তারা তো এইভাবেই যাতায়াত করে। হ্যাঁ তা ঠিক, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সঙ্গে কেউ আসেনি। না, আমি একাই এসেছি। আচ্ছা, একা একা এত দূর যেতে পারবেন তো? দয়া করে আবার সেদিনের মতো আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসার কথা বলবেন না যেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়ি অবধি নাই গেলাম, আপনাকে বাস স্টপ অবধি তো পৌঁছে দিতেই পারি। এইটুকু কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগটা দিন। আজ আমার ভাইপোদের বাঁচিয়ে আপনি আমাদের গোটা পরিবারের উপরে যা উপকার করেছেন সেটা আর... না না, উপকার কেন বলছেন? এটা তো আমার কর্তব্য। তাছাড়া আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও এটাই করত। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে আমার কর্তব্যটা করতে দিন। ওই দেখুন আমার গাড়ি, চলুন চলুন। আসুন। ভাগ্যিস চলে আসার সময় উনি দেখতে পাননি আমাকে। বারবার কেন যে দেখা হয়ে যায় ওনার সঙ্গে, ওনার সামনে এলেই কেমন যেন অস্থির অস্থির লাগে। ওনার চোখ দুটো এমন, মনে হয় বুকের ভেতরটা অবধি পড়ে ফেললেন। কি আছে তোমার মনে কৃষ্ণ? কেন আমাকে নিয়ে এমন খেলছো? রান্না তুই
সবাইকে নিজের হাতে রেঁধে খাইয়ে ইমপ্রেস করবি, ঠিক আছে? আমি এখনই গিয়ে মাকে বলে দিচ্ছি আজকে ডিনারটা তুই বানাতে চাস। দিশা মাসি, I hate cooking, you know that. কেন তুই আগে থেকে লাফাস বলতো? পুরোটা না শুনে তোকে কিচ্ছু করতে হবে না, আমার উপর ছেড়ে দে। আমি বিজলিকে বলে আগে থেকে সব ব্যবস্থা করে রাখবো। তুই শুধু সবার সামনে একটু হাতা খুন্তি হাতে নিয়ে রান্না করার অভিনয় করবি। তোমার জন্য আর আমাকে কি কি করতে হবে দিশা মাসি? আমি ফ্রেন্ডসদের সাথে পার্টিও করতে পারছি হ্যালো, না। পার্টি করার অনেক সময় পাবি, আর এটা আমার জন্য হচ্ছে? অমৃতা, হাতের সামনে চাঁদ পেয়ে ঠেলে দিস না। এই এত বড় মশলার ফ্যাক্টরি, এত টাকা পয়সা, নিখিলের মতো এলিজিবল ব্যাচেলার আর দুটো পাবি তুই? দ্যাটস ট্রু। সারা জীবন বাবার কাছে হাত পেতেই কেটে গেল। সেখান থেকে তোমার বড়লোক দেওরকে বিয়ে করা নট আ ব্যাড আইডিয়া। কিন্তু দিশা মাসি, তোমার দেওরটা কেমন জানে? কিচ্ছু কেমন না রে। ওর একটা ইনসিডেন্ট আছে, ছোটবেলায় কিডন্যাপ হয়ে যাওয়ার পর থেকে অন্ধকার দেখলেই ওর। এনিওয়ে ছাড়, ওসব কথা পরে হবে। তুই আয়, আমি গিয়ে মার কাছে প্রপোজালটা দিই ততক্ষণ। মা, হ্যাঁ বলো। আজকে রাতের রান্নাটা অমৃতা করবে বলছিল। অমৃতা রান্না করবে? হ্যাঁ হ্যাঁ গো, ও বাঙালি রান্না করতে পারে তো? হ্যাঁ হ্যাঁ। না, আমাদের বাড়ির ছেলেরা আবার অন্য রান্না অতটা তৃপ্তি করে খেতে পারে না তো। মা তুমি কোনো চিন্তা করো না, ও আজকে লাউ ঘন্ট আর পালং চচ্চড়ি। ওই দেখো এসে দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়েছিস কেন? আয় এদিকে আয়। তোর রান্নার কথাই বলছিলাম মাকে। শোন, মা তোকে রাতে রান্না করার পারমিশন দিয়ে দিয়েছে। ইউ আর ভেরি লাকি অমৃতা। মা কিন্তু চট করে রান্নাঘরে কাউকে ঢুকতে দেন না। তোকে পারমিশনটা দিয়েছেন মানে মা লাইকস ইউ, মার তোকে পছন্দ, তাই না মা? সেসব ঠিকই আছে, বলছি যে একটু বুঝে শুনে রান্না করো মা। সকালে গানের মতন যেন ব্যাপারটা না হয়ে যায়। না না, আর হবে না। আর এখানে দাঁড়িয়ে আছিস কেন? হা করে যা। বডি ভাইকে বলে রেখেছি, সব কেটে কুটে রেখেছে। যা 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 যা, দেখে নে কোথায় কি আছে রান্নাঘরে। তুমি কোনো চিন্তা করো না মা, দেখবে ওই দেখো কারা এসে গেছে। মা, দাদু ভাইরা জানো আজকে না আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। মা, সে কি বলছো গো? আমরা গ্যাস বেলুন কিনতে গেছিলাম, তখন দুটো লোক আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। কি কথা? কি বলছি? ওটা দুজন কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? কিডন্যাপ তুমি কি বসো, করবে আমার? তুমি বসো আগে। কি কেন পাঠানো হয়েছে? মনোমালি করেছে? না না, আমি সব বলছি। আজ যখন আমি অফিস থেকে ফিরছিলাম তখন ডোডো, তাতান, তোরা এখানে? এই লোকগুলো ওদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। তোমাকে আমি ছাড়বো না, পুলিশের কাছে দিয়ে দেবো। ভগবান ওদের রক্ষা করেছেন। হ্যাঁ রে নিখিল, মেয়েটি কে ছিল রে? মেয়েটির সাথে আমার এক দুবার দেখা হয়েছে, যখন আমি নদিয়া গেছিলাম তখন। ওইখানে কোনো গ্রামে থাকে, আর কলকাতায় এসেছিল কোনো কাজে। ওর নাম হলো শ্যামা। শ্যামাকে দেখলেই কেন আমার সেদিনের ঘটনার কথা মনে পড়ে। হ্যাঁ রে শ্যামা, আমি তোর মা তোকে কত করে বোঝালাম রাতের বেলা, তারপরেও তুই আমাদের কিচ্ছুটি না বলে একা একা কলকাতা চলে গেলি মা। আমি জানি বাবা, আমি তোমাদের কিছু না বলে যাওয়ায় আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না? বলে উপায় ছিল না মানেটা কি? হ্যাঁ, তুই কি ঠিক করেছিস যে আমাদের কোনো কথা তুই শুনবি না, গ্রাহ্যই করবি না, আর পণ করেছিস যে এই বিয়েটা তুই করবি না, তাই তো? তার নয় গো মা, তার নয়। হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম ঠিকই যে আমি এই বিয়ে করব না, কিন্তু আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না।
আর সেই কারণেই তো আমি জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছিলাম। জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে কি বললি? হ্যাঁ, এইটাই বললি তো যে জ্যাঠামশাই এই বিয়েটা আমি করতে পারবো না, তাই তো? এত রাগ করো না মা, আগে আমার কথাটা শোনো। আর জ্যাঠামশাই তো আমাদের আপনজন, আর আমার সমস্যার কথাটা শোনার পরেই উনি বললেন আমার সব সমস্যার সমাধান করে দেবেন। আর তারপরেই উনি আমার সামনে পাত্রপক্ষকে ফোন করেছিলেন। তাই শ্যামা? সত্যি? হ্যাঁ বাবা, আর পাত্রপক্ষ বলেছেন আমার বিয়ের পর গান গাওয়াতে ওনাদের কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর আমার বিয়ের পরে যে গান গাওয়াতে কোনো অসুবিধা নেই, এই কথা শোনার পরে আমি এই বিয়েতে রাজি হলাম মা। বিয়ের পরে তারা গান গাইতে দেবে এর নিশ্চয়তা কি আছে শ্যামা? ভাগ্যিস আমি খবরটা দিলাম গুরুমাকে, নয়তো উনি জানতেও পারতেন না। এইবার সবাই বুঝবে কত ধানে কত চাল। শ্যামারে বিয়ে হবে না কৃষ্ণচরণ, বিয়ে ভেঙে দিতে হবে। কি বলছো দিদি? অনেক কষ্টে এই বিয়েটা ঠিক হয়েছে, সে বিয়েটা ভেঙে দেব? হাতের লোককে পায়ে ঠেলবো দিদি? ঠেলতে হবে বিষ্ণুপ্রিয়া, ঠেলতে হবে। পাত্রপক্ষকে জবাব দিয়ে দাও, তাদের বলো যে তোমরা এ বিয়ে দিতে পারবে না। আমার মেয়ে রাধা রানীর উন্নতির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। এ কথা আমি তোমাদের আগেও বলেছি, আজ আবারও বললাম। গুরুমা, ছেলের বাড়ির সঙ্গে কথা হয়েছে, ওনারা বলেছেন বিয়ের পরে ওনারা আমাকে গান গাইতে দেবেন। থাক, এসব কথা থাক শ্যামা। বিয়ের পর নতুন বউ রাত বিরেতে গুরুমার সঙ্গে যাবে ভাই ফরমাস খাটতে। এসব কখনো কোনো শ্বশুর বাড়ি মেনে নেয় না মেনে নেবে? আরে শ্যামা, আমাকে বোকা ঠাউরেছিস নাকি রে? আর তারপর যদি কখনো কখনো ওরা জানতে পারে তুই রাধারানীর হয়ে গান গাস, তখন? শ্যামা, শ্যামা, শ্রীকৃষ্ণের চরণ ছুঁয়ে তুই প্রতিজ্ঞা করেছিস, এ কথা ভুলিস না, মহাপাপ হবে তোর। ভুলিনি গুরুমা, বিশ্বাস করো। আর রাধারানীর কথা ভেবেই তো কলকাতায় ছুটে গিয়েছিলাম জ্যাঠামশাইয়ের কাছে। আর জ্যাঠামশাই নিজে আমার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন, আর ওনারা অনুমতি দিয়েছেন। আর সেই জন্যই তো আমি বিয়েতে রাজি হয়েছি। রাখ তোর জ্যাঠামশাই, কোথায় তোর বিয়ে ঠিক হয়েছে তার নাম ঠিকানা সবটা আমাকে দিবি। আমি নিজে যাব সেখানে, যাচাই করে দেখব কেমন লোক তারা যারা বিয়ের পর তোকে গান গাইতে ছেড়ে দেবেন আমার সঙ্গে। নাম ঠিকানা সব জ্যাঠামশাইয়ের কাছেই আছে গুরুমা, তিনিই তো সবকিছু ঠিক করেছেন। আমার কাছে কিচ্ছু নেই, আমি কিচ্ছু জানি না গুরুমা। এই জন্য আমি বলেছিলাম বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুমার সঙ্গে একটু আলোচনা করে নিতে। আমার কথা কেউ শুনলে তো। কৃষ্ণচরণ, তোমার ছোট ছেলের চিকিৎসার জন্য 3 লক্ষ টাকা ধার নিয়েছিলে আমার কাছ থেকে, ভুলোনি নিশ্চয়ই? অনেক উপকার করেছি তোমাদের, আর উপকার করব না। ওই পুরো টাকাটা একসঙ্গে আমার ফেরত চাই। আমি দিয়ে দেবো, আমি সব শোধ করে দেবো গুরুমা। আমাকে কটা দিন মাত্র একটু সময়। তেমন যদি দরকার পড়ে আমি আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু বেচে আমি আপনার ধার যেটুকু আছে আমি শোধ করে দেবো।
আর তাছাড়া আমার তো একটা কীর্তনের দল আছেই। আমি এবার ঠিক করেছি একটু বায়না ধরবো। আমাদের চলে যাবে, এই কটা প্রাণীর চলে যাবে, আমাকে শুধু একটু সময় দিন, আমি সব ধার দেনা শোধ করে দেবো গুরুমা, আপনার সব শোধ করে দেবো। আমিও কোনো না কোনো কাজ করে টাকা রোজগার করবো গুরুমা। আপনি একদম চিন্তা করবেন না, আপনার টাকা আমরা ঠিক শোধ দিয়ে দেবো। আমার ভাই, আমার পরিবার সবার আগে গুরুমা। কৃষ্ণ জানেন 10 দিক ভেবে তবেই আমি এই বিয়েতে রাজি হয়েছি। আর ওনারা যদি তোমার সাথে আমাকে গান গাইতে না দেয়, দরকার হয় আমি তাহলে সারা জীবন আইবুড়ো হয়েই থাকবো। কিন্তু ভাইয়ের চিকিৎসা আমি কিছুতেই বন্ধ হতে দেবো না গুরুমা। তুমি চিন্তা করো না গুরুমা, আমি রাধারানীর হয়ে গান গাইবো। আর সেই কথা আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ জানতে পারবে না। তোমার যেমন আমাকে দরকার, আমারও যে তোমাকে বড় দরকার গুরুমা। শোন শ্যামা, তোমরাও শুনে রাখো কৃষ্ণচন্দ্র, আমার সঙ্গে কেউ চালাকি করুক এটা আমি মোটেও পছন্দ করি না। যদি কোনো বেগতিক দেখি, টান মেরে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যাব, এতটুকু পিছু পা হব না। এ কথা তোমরা মনে রেখো সবাই। শ্যামা চলে গেলে বাড়ির সব কাজ এসে পড়বে আমার ঘাড়ে। তারপর আবার কেষ্ট চিকিৎসা, সংসারের সব খরচ না আবার এসে পড়ে আমার বরের ঘাড়ে। ওই তো কালো মেয়ে, যা 7 কালেও বিয়ে হওয়ার কথা নয়, তার এমন দুম করে বিয়ে হয়ে যাবে। আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। গুরুমার কথা তো ভাবিস না, যেমন করে পারি এই বিয়েটা তোর দেবই। তাছাড়া তোর শ্বশুর বাড়ির লোকেরা তো বলেছে যে তাদের কোনো আপত্তি নেই। চিন্তা করিস না মা, চিন্তা করিস না। কিন্তু আমার উপরে অত্যাচার করছিস, এগুলো কিন্তু একদম ঠিক না। বড় ভাই কথা শোনাটা অত্যাচার, দেখ কি বলছে। হ্যাঁ, তোর থেকে কিন্তু শিখছে। এই যে বড় ভাইকে অমান্য করছিস তুই, আবার কি পাগল লোক দেখো তো, দেখবে ভাগ ভাল্লু বলছে বাড়ি থেকে কি চিড়িয়াখানা বানিয়ে ফেলেছো? হ্যাঁ, কি কাণ্ড, ঝগড়া করছো? খেলা দেখছিলাম। আরে হ্যাঁ, রিমোট নিয়ে এখন সেই ছেলেবেলার মতো রিমোট নিয়ে এখনো ঝগড়া? কি ছি ছি ছি। বস বস বলছি, তুই না বড়, হ্যাঁ প্রত্যেকের ঘরে তো টিভি রয়েছে, দেখলেই তো হয় নিজের পছন্দ মতো অনুষ্ঠান, কি হয় না? কি যে বলছো না মা তুমি, আমরা 3 জনে একসাথে টিভি না দেখলে আমাদের মন ভরে না। কি তাই না? এটাই তো আমাদের অভ্যাস। আর দাল ভাত করতে হবে না, চুপ। এই বিজলি, বাজার থেকে পেয়েছিস যা যা আনতে বলা হয়েছে? হ্যাঁ মা, সব হয়েছে। হ্যাঁ, কাটাকুটি করতে রেডি রেডি কর তাড়াতাড়ি। না একদম না, চুপ। রান্না করবে? কি যে রান্না করবে কে জানে। মেজবৌদির বোন নাকি বোনের মেয়ে সারাদিন সেজে কোথায় ঘুরে বেড়াচ্ছে, সে নাকি রান্না করবে। সে খাবার মুখে তুলতে পারলে হয়। বুঝলি কি বিড়বিড় হচ্ছে আপন মনে? কিছু না তো মেজো বৌদি। যা যা বলেছিলাম সব ঠিকঠাক অ্যারেঞ্জ করে রেখেছিস তো? এই দেখো না, সব কিছু নিজে হাতে করেছি আমি। ভেরি গুড, যাই। এই তো অমৃতা, বিজলি সব জোগাড় যন্ত্র করে রেখেছে, তোমার কোনো চিন্তা নেই। অমৃতা চলে এবার রান্নাটা শুরু করে দে। হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যাপার শুরু করে দাও। আমাদের বাড়ির ছেলেরা আবার সবাই 10টার মধ্যে রাতের খাবার খেয়ে নেয় কি না, তুমি এখনই শুরু করে দাও। হ্যাঁ, চিন্তা করো না মা, আমি আছি তো, সব টাইম মতো রেডি হয়ে যাবে। চলে আয় অমৃতা। এই দেখ, সব কেটে কুটে রেডি রাখা আছে, শুরু করে দে। ওকে? কিন্তু মাসি আমি একা একা। একা কোথায়, আমি আছি তো। আচ্ছা, আমার উপর কি তোর একটু ভরসা নেই? হ্যাঁ, তুই জাস্ট রান্নাটা করতে শুরু কর, দেখবি একদম সময় মতো রান্নাঘরের পেছনের দরজা দিয়ে আমি রেডিমেড খাবার এনে এখানে রেখে দেবো, কেউ টেরও পাবে না। ওকে, বেস্ট অফ লাক।
কিন্তু দিশা মাসি ব্যাপারটা সাউন্ড সিস্টেমের মতন ফেল করবে না? কি হচ্ছে নাকি? বলিস না এখন সব কথা, সবসময় নেগেটিভ কথা কেন তোর মুখে? হ্যাঁ, ওদিকে চল, ওদিকে চল। এই যে মাইক্রো আছে, এটা নিয়ে বরঞ্চ একটু খুটরু খাটু করতে থাক। এটা সবাই ভাববে বিশাল একটা কিছু রান্না করছিস। আরে তো কড়া রয়েছে, হাতা খুন্তি অনেক কিছু আছে, কিছু একটা করতে থাক যাতে ভাবে তুই দারুণ দারুণ রান্না জানিস আর সেটাই করছিস। ঠিক আছে, ঘাবড়াস না। অল দ্য বেস্ট। যা না না, তোরা তো কোনোদিন একমত হতে পারবি না। কোন চ্যানেল চালাবি সেটা নিয়ে এই বরাবরের মতো আমি আমার পছন্দের চ্যানেলটাই চালিয়ে দিই। এটা আমাদের রাধা রানী গো, কি সুন্দর গান গায় না মেয়েটা। হ্যাঁ, কিন্তু আর ভাগ্যে 2 ঘন্টা শোনা হলো না। শোনো, এরপরে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে ওকে গান গাওয়ার জন্য ডাকবে। হ্যাঁ হ্যাঁ, আবার ডাকবো। ভারী চমৎকার গলা মেয়েটা। সেদিনও মনে হয়েছিল গলাটা খুব চেনা, মনে হয়েছিল রাধারানী গাইছে। কি প্রচন্ড মিল দুজনের স্বরে। এটা তো রাধারানী। নদিয়ার গ্রামে তাহলে কে গাইছিল?